ওয়েলকাম। কিরণ পিছনে ফিরবে তার আগেই উজান গাড়ি টান দিল। কিরণ শপিং করে মীরার সাথে দেখা করতে এসেছে, হোস্টেল সুপারের সাথে কথা বলবে, কিন্তু তিনি এখন নেই। দুপুর 2টো বাজে। কিরণ 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। পরে যখন সুপারের আসার নাম নেই তাই সে চলে যায়। মীরাও তার সাথে আসে। সে যাবে টিউশনিতে। তারা চৌরাস্তার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করে। এখান থেকে একটা সিএনজি ধরে কিরণ উজানের বাংলোয় যাবে, আর মীরা মাঝপথেই নেমে যাবে। সিএনজির লাইন রাস্তার ওই পারে। সে হাতের ব্যাগগুলো নিয়ে রাস্তার দুপাশে ভালো করে দেখে নিয়ে পার হতে নেয়। মীরার সামনে, কিরণ পিছনে। আচমকা বাম দিক দিয়ে ধেয়ে আসা একটা প্রাইভেট কার। কিরণ সেটা লক্ষ্য করেনি। সে হিসাব করছিল তার কত খরচ হয়েছে শপিংয়ে, আর কয়েক কদম ফেললেই রাস্তার এপারে চলে আসবে সে। ঠিক 4 সেকেন্ডের মধ্যেই গাড়িটি কিরণের বাহুতে ধাক্কা দেয়। ভাগ্য সহায় ছিল কিরণ যে মীরা তৎক্ষণাৎ গাড়িটাকে খেয়াল করে, আর কিরণের হাত ধরে টান দিয়েছে বিধায় তার শরীর গাড়ির নিচে চাপা পড়া থেকে রক্ষা পায়। আকস্মিক ঘটা ঘটনাতে কিরণের ব্রেন কয়েক মুহূর্তের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায়। বুঝতে পারে না কি হলো তার সাথে। তার বাম হাতে তীব্র ব্যথা অনুভূত হওয়ার পর হুঁশ ফেরে। বাম হাত ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে। হাতের ব্যাগ ফেলে রাস্তায় বসে পড়ে কিরণ। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে পিছঢালা রাস্তায় অদৃশ্য হয়ে যায়। মাথা দুলে ওঠে তার। দৃষ্টি অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে ক্রমশ। চারিদিকে কেমন ঝাপসা তিমিরে ডোবা। রাস্তার মানুষের ভিড় জমে গেছে। গাড়িটা ভয়ে পালিয়েছে আরও আগে। মীরা চিৎকার করে উঠল কিরণের অবস্থা দেখে। সেসহ কয়েকজন মহিলা এসে দ্রুত কিরণকে উঠায় আর হসপিটালে নিয়ে যায়। হসপিটালের তীব্র ফিনাইলের গন্ধে কিরণের নাকে সুরসুরি দেয়। মাথাটা ঝিমঝিম করে ওঠে। পিট পিট করে চোখ মিলে। বুঝতে সময় লাগে সে এখন কোথায় আছে। হাত নাড়তে গিয়ে দেখে সে ডান হাতে শুধু হাত নাড়তে পারছে, আর এক হাতের উপস্থিতি টের পাচ্ছে না সে। যেন অবশ হয়ে গেছে। শান্ত চোখে সে আশপাশটা দেখে, ভালো করে দেখতে পারল না। চোখ বুঝে এলো যন্ত্রণায়। কিরণ কিছুক্ষণ চোখে বিশ্রাম দিয়ে আবারও তাকায়। ছোট্ট জানলা দিয়ে দেখে এখন রাত। উঠে বসার চেষ্টা করে, পারে না। উজান তখন মেডিসিনের প্যাকেট হাতে কেবিনে ঢোকে। কিরণকে বসার চেষ্টা করতে দেখে আদেশ করে সে, ডোন্ট মুভ কিরণ। কিছুটা হতচকিত হয় কিরণ। চোখ উঠিয়ে দেখে উজান দাঁড়িয়ে। তার পিছনে মীরার উদ্বিগ্ন চেহারা দেখা যায়। মীরা দ্রুত এসে কিরণের পাশে বসে উৎকণ্ঠিত হয়ে বলে, এখন কেমন লাগছে কিরণ? বেশি ব্যথা করছে হাত? কিরণ জবাবে শুধু না বোধক মাথা নাড়ায়। ইশারায় বলে তাকে উঠে বসাতে। মীরা কিরণকে ধরে বসাতে নেই। অসাবধানতাবশত তার হাত কিরণের বাম হাতে চাপ লাগলে ব্যথায় কোকিয়ে ওঠে কিরণ। তা দেখে মীরা ভয় পেয়ে ছেড়ে দেয় কিরণকে। উজান মেডিসিন রেখে তড়িৎ গতিতে এসে কিরণকে ধরে নেয়। কিরণের মাথা উজানের বুকে ঠেকেছে। উজান এক হাতে কিরণের মাথা চেপে ধরে আর এক হাতে কিরণের পিঠ গলিয়ে কোমর চেপে ধরে উঠে বসায়। কিরণের পোশাক তখন পেটের উপর উঠে গিয়েছিল, যার কারণে উজানের হিমশীতল হাত কিরণের কোমর স্পর্শ করে। হঠাৎ উজানের ঠান্ডা ছোঁয়াতে কিরণের আত্মারাম ছলকে ওঠে। কাঁপুনি দিয়ে ওঠে শরীর। সে কম্পন উজানও টের পায়। সে কিরণকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়ায়। মীরা কিরণকে হসপিটালে এনে উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক ছুটছিল। কি করবে ভেবে পাচ্ছিল না। তখন মাথায় আসে জাওহানকে ফোন করার। ফোন করতে গিয়ে মনে পড়ে কিরণ যে ঢাকায় তা জাওহান জানে না। মীরা জানে কিরণ এই কথাটা লুকিয়েছে জুভের কাছে, তাই সে ভেবে না পেয়ে উজানকে কল করে। উজান তখন স্ক্যালপচার ডিপার্টমেন্টে স্টুডেন্টদের গাইড করছিল। মীরার কল পেয়ে ছুটে আসে হাসপাতালে। তারপর বাকি দিক সে সামলায়। কিরণের হাতে ব্যান্ডেজ। ভাগ্যিস তার অস্থি ভঙ্গ হয়নি, শুধু চোট পেয়েছে। ডাক্তার বলেছে কয়েকদিন লাগবে ব্যথা ঠিক হতে। এই সময় হাতে চাপ বা ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে। এই কথা শুনে কান্না এসে পড়েছিল কিরণের। সে যদি কোনো কাজ না করতে পারে তাহলে সে জিনিসপত্র বানাবে কি করে? এক হাতে তো আর সবকিছু করতে পারবে না। আজকে এত মালপত্র কিনলো শুধু আগামী 1 সপ্তাহ কাজে লাগাবে বলে, অথচ সে এখন বিছানায় পড়ে। কিরণের ভাগ্য এত খারাপ কেন? তখন কিরণের মোবাইল বেজে উঠল। মোবাইলটা ছিল কিরণের ব্যাগে, যা মীরার কাছে ছিল। মীরা মোবাইল বের করে দেখলো জুবের 67টা কল আর 22টা মেসেজ। এতক্ষণের এত চাপে সে খেয়ালই করেনি। সে কিরণের কাছে যায়। কিরণ, জবন ভাইয়া কল করেছে। জাওহানের নাম শুনতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় কিরণের। এই আর এক ঝামেলা কপালে গেড়ে বসেছে, একদম স্থায়ী হয়ে। সে মোবাইলটা ডান হাতে নিয়ে হালকা কেশে গলা ঠিক করে। রিসিভ করতে জুব ওপাশ থেকে হড়বড় করে বলে, কিরণ,
তুমি আমার ফোন কেন ধরছো না? কোথায় তুমি? কটা কল করেছি সে খেয়াল আছে তোমার? যুব আরো বলে যেতে লাগলো। কিরণ চোখ বন্ধ করে শ্বাস ফেললো, ফোনটা কান থেকে একটু সরিয়ে আবারও কানে নিল। তুমি বাড়িতে নেই কেন? ঘরে তালা কেন? কোথায় গিয়েছো তুমি? তোমার ভাই আর মা কোথায়? কিরণ আশ্চর্যজনিত হয়। কি বলছে জাওহান? কি বলছো এসব? তুমি কোথায় আগে সেটা বলো। ওপাশ থেকে যুবের ক্রোধনিত গলা শোনা যায়। আমি ময়মনসিংহ, তোর বাড়ির সামনে বিয়ে। জাওহান কথা শেষ করে না, থেমে যায়, বড় বড় শ্বাস ফেলতে থাকে। যুব না বললেও কিরণ বুঝলো যে যুব তাকে গালি দিতে গিয়েও থেমে গেছে। কিরণ খুবই অবাক হলো যখন যুব বলল সে ময়মনসিংহে। কথা বলছো না কেন? কোথায় তুমি? বাড়িতে কখন আসবে তুমি? গত 1 ঘন্টা ধরে বাড়ির সামনে বসে আছি তোমার, কিন্তু তোমার কোনো খোঁজ নেই। কিরণ একবার উজানের দিকে তাকায়। উজান হাত বুকের কাছে ভাঁজ করে সামনের চেয়ারে বসে আছে, মাথা হেলান দিয়ে চোখ বুজে আছে। নিশ্চয়ই ঘুমাচ্ছে। রাত তো কম হয়নি। কিরণ মোবাইলটা সামনে এনে সময় দেখলো রাত 2টো। তার মানে যুব এই মাঝরাতেই তার বাড়িতে। তুমি বাড়িতে কেন গিয়েছো? কিরণ কিছুটা অস্থির হয়ে বলে, বাল ফেলাতে আসছি। তুমি আমার ফোন ধরছিলেন তাই এসেছি। দিনে দিনে যুবের মুখের ভাষা বড্ড খারাপ হচ্ছে। কথা বলতেও অসহ্য লাগছে কিরণের। যেদিন থেকে যুবের সাথে ইয়ানাকে ধরে ফেলেছে ওই দিন থেকেই যুবের আরো অবনতি হচ্ছে যেন। উজান কি তাহলে যুবকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু বলেনি? কিরণ সাবধানে প্রশ্ন করে। উজানের সাথে তোমার কথা হয়েছে? অধৈর্য হয় জাওহান, ক্ষুব্ধ হয়ে বলে, ওর সাথে কেন আমার কথা হবে? ওর কথা বাদ দাও, তুমি কোথায় আছো সেটা বলো। কিরণ বুঝে নেয় উজান যে যুবের সাথে যোগাযোগ করেনি। এখন যদি যুবের সাথে উজান ঝামেলা না থাকতো নিশ্চয় কিরণের সব খবর যুবকে দিয়ে দিত। ওই ঝামেলার রেস ধরে উজান যুবের সাথে আর কথা বলেনি। কিরণ এবার সত্যিটা বলে, আমি ঢাকায়। হোয়াট? তুমি ঢাকাতে? সিরিয়াসলি? আমাকে কেন জানোনি তুমি? ভেবেছিলাম জানাবো, সময় পাইনি। ফাক ইউর টাইম। যুব চিৎকার করে ওঠে। আমি এখানে পাগল হয়ে যাচ্ছি তোমার টেনশন, আর তুমি কি না? রাগে যুবের কণ্ঠস্বর কাঁপে। তুমি কি ফ্ল্যাটে? না। কোথায় তুমি এত রাতে? বাসা তো ছেড়ে দিয়েছ, এখন কোথায়? কার কাছে গিয়েছো? তাদের বলো। যুবের গাড়ি চলার আওয়াজ শোনা যায়। কিরণ নিজেকে শান্ত রাখে। হাসপাতালে। হাসপাতালে কি? অ্যাক্সিডেন্ট করেছি। যুব জোরে ব্রেক কষে। মানে? আসলে আমি আজ ঢাকায় রওনা দিয়েছিলাম, আর আসার পর থেকেই অ্যাক্সিডেন্ট করেছি। সত্যটা চেপে যায় কিরণ। হাত তিত্তির করে কাঁপে যুভে, কণ্ঠস্বর রোধ হয়ে আসে। অ্যাক্সিডেন্ট? তুমি কিভাবে? জাওহানের অবস্থা বুঝতে পেরে কিরণ বলে, রিল্যাক্স জুভ, কিচ্ছু হয়নি আমার। দেখছো না আমি ঠিকভাবে কথা বলছি। তোমার সাথে জাস্ট একটু ব্যথা পেয়েছি। টুটটুর শব্দ শুনে কিরণ মোবাইল কান থেকে সরিয়ে চোখের সামনে নেয়। দেখে চুপ কেটে দিয়েছে কল। কিরণ গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে। চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখে উজানের দৃষ্টি সরাসরি কিরণের চোখের দিকে। কিছুটা থতমত খায় কিরণ, তবু উজান দৃষ্টি সরায় না। এই না দেখলো উজান ঘুমাচ্ছিল। কিরণ, আমাকে যেতে হবে। পাশে দাঁড়ানো মীরার কথায় তার দিকে চায়। এত রাত অবধি বাইরে থাকার কোনো নিয়ম নেই, 2টা বেজে গেছে অলরেডি। যা তুই। এখন তো আমি ঠিক আছি, সমস্যা হবে না। গেলাম আমি। নিজের খেয়াল রাখিস, সাবধানে যাস। তুইও নিজের খেয়াল রাখিস, বাই। আর শোন, বল। তুই একটু কষ্ট করে জুভকে হসপিটাল ঠিকানা দিয়ে দিস। আচ্ছা। মীরা চলে যাওয়ার সময় উজানকে বলে, ভাইয়া, ওর একটু খেয়াল রাখেন প্লিজ। উজান নিশ্চুপ, তার দৃষ্টি তখনও কিরণের দিকে। মীরা চলে যায়। বাতাসে দম আটকানো অস্বস্তি টের পায় কিরণ, কারণ উজান চোখ সরাচ্ছে না। কেমন কঠোর চেহারায় তার দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি কোনো পানিশমেন্ট দেবে। কিরণ কিছুটা অস্থির হয়ে এদিক সেদিক তাকায়। চোখের দৃষ্টির কোথায় নিবদ্ধ করবে বুঝতে পারছে না, ঘাড় ঘোরাতে পারছে না। হয় সামনে তাকাতে হবে, নয়তো নিচের দিকে। সামনে পায়ের ওপর পা উঠিয়ে উজান বসা, নিচের দিকেও তাকিয়ে থাকা যায় না অনেকক্ষণ। সে এবার চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তাতে কিরণের মনে হলো যেন উজানের চাউনি আরো বেশি করে প্রখর হলো। সে চোখ খোলে। আজকে হঠাৎ এমন লাগছে কেন উজানের সামনে? আগে তো ঠিকই সে ওই চোখের দিকে অগ্নিছড়া দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারত। আজ এত জড়তা কেন?
কিরণের গলা শুকিয়ে যায়, পানি খেতে চায় সে। দুর্ভাগ্যবশত টেবিলটা কিরণের বাম সাইডে। সে ডান হাত দিয়ে পানির গ্লাসটা ছুঁতে চায়, কিন্তু ব্যর্থ। তখন উজান চেয়ার ছেড়ে উঠে আসে। কিরণ আর চোখে তাকায়। তখন উজান কিরণের দিকে চেয়ে আছে। কিরণের দিকে চেয়ে পানির গ্লাস বাড়িয়ে দেয়। কিরণ ঢকঢক করে এক নিঃশ্বাসে পানি শেষ করে। ঠোঁটের কোণ বেয়ে গলা পর্যন্ত গড়িয়ে পড়ে পানি। কিরণের পানি খাওয়ার শেষে উজান গ্লাসটা যথাস্থানে রেখে আগের জায়গায় ফিরে যায়। কি আজব, এখনো তার দিকে তাকিয়ে আছে। কিরণ চোখে মুখে হাত দিয়ে দেখে কিছু লেগে আছে কিনা, যার জন্য উজান এইভাবে তাকিয়ে আছে। সময় যায়, কিন্তু উজানের হেলদোল হয় না। পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, তাই কিরণ ভিতর ভিতর সাহস সঞ্চার করে। আজ সাহসের সব গেল কই? সে নিজেকে প্রস্তুত করে খ্যাঁক করে উঠে বলে, কি সমস্যা? এমনি তাকায় আছেন কেন? উজান জবাব না দিয়ে অপলক চেয়ে থাকে। কিরণের দম বন্ধ হয়ে যায়। কি এক পরিস্থিতি পড়ল সে! উজান জবাব দিলে কিরণ পরিস্থিতি অন্যদিকে ঘোরাতে পারত, কিন্তু এই ছেলে তো বোবা হয়ে গেছে যেন। আবার প্রশ্ন করে কিরণ, জুভকে বলেননি কেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে? আপনার ভাই তো এই রাত করে আমার বাড়ি চলে গেছে। কিরণের মাথা দপদপ করে জ্বলে ওঠে। উজানের আসলে সমস্যাটা কি? একটা বারও জবাব দেয় না, খালি তাকিয়ে আছে। বয়রা হয়ে গেছে নাকি? অস্বস্তিকর পরিবেশ। ও, অনেক ঘুম পাচ্ছে। কিরণ হাই তোলার ভান ধরে। আসলে তার একটুও ঘুম পায়নি, কিন্তু এই মুহূর্তে ঘুম ছাড়া আর কোনো রাস্তা পেল না। সে মুখের সামনে হাত নিয়ে হাই তুলতে তুলতে উজানের দিকে চেয়ে বলল, আপনিও ঘুমান। তারপর আশেপাশে তাকাতে আফসোসের সুরে বলল, এখানে তো কোনো সোফা টোফা নেই, তাই ঘুমোতেও পারবে না। আর কাজ করুন, বাইরে চলে যান, একটা কেবিন ভাড়া করেন, নয়তো বাইরের চেয়ারগুলো শুয়ে পড়ুন। উজানকে সে আগের মতন স্ট্যাচু হয়ে থাকতে দেখে কিরণ এবার চাদর টেনে মুখ ঢেকে ফেলে। বোঝাতে চায় যে সে ঘুমাবে এখন। হঠাৎ করে কিরণের মনে পড়ল সে এতক্ষণ উজানকে কি বলে সম্বোধন করছে, আপনি। কিরণ ডান হাতে মুখ চেপে ধরে চাদরের ভিতরে। হাই আল্লাহ, এটা কি করলাম আমি? আমার কি হয়েছে? সে উজানকে কোন হিসেবে আপনি আপনি করে বলল? তার কি একবারও মাথায় ক্যাচ করলো না ব্যাপারটা? উজান কি বুঝতে পেরেছে? কিরণের এখন লজ্জায় বেডের নিচে চলে যেতে ইচ্ছা করছে, যাতে উজান তাকে না দেখতে পায়। সাদা চাদরটা পাতলা হওয়ার কারণে কিরণ সব কিছু দেখতে পাচ্ছে। যেহেতু সে বসে বসে হেলান দিয়ে ঘুমের ভান ধরেছে, সেই চাদরের ভিতরে অস্পষ্টভাবে উজানকে দেখা যায়। এই ছেলের কোনো নড়চড়ই নেই। স্ট্যাচু বানাতে বানাতে সে নিজেই কি স্ট্যাচু হয়ে গিয়েছে? উজানের হয়েছেটা কি? আমাকে দোষ দিচ্ছে, যার জন্য এমনভাবে তাকিয়ে আছে। তার ভাইয়ের সাথে ঝামেলা হওয়ার জন্য। দিগ্গে, আসলে তো আমার কোনো দোষ নেই, আমি তো খালি ফেসেছি। নয়তো আমাকে কি পাগলা কুত্তায় কামড়িয়েছে যে সে জুভের লাইফে ইচ্ছে করে ঢুকবে? উজানের চোখ স্পষ্ট করে দেখা না গেলেও সে বোঝে যে এখনো উজান অটল চাহনি তার দিকে। দীর্ঘ 2-2.5 ঘন্টা মতন শুয়ে থাকতে থাকতে কিরণের চোখ লেগে আসছিল। সে মাথার ভার পিছনের হেডবোর্ডে দিয়ে চোখ বুঝে নেয়। হাতের তীব্র যন্ত্রণায় কিরণের ঘুম ছোটে। অনুভব করে সে পাথরের নিচে চাপা পড়ে আছে। খুব কষ্টে চোখ মেলে দেখে জাভান তাকে জড়িয়ে ধরে আছে। এত শক্ত করে জড়িয়ে ধরে আছে যে কিরণের নিঃশ্বাস আটকে আসছে। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তার বাম হাতে। কিরণ ব্যথায় চিৎকার করে ওঠে। জুপ ছেড়ে দিয়ে কিরণের মুখ 2 হাতের আঁচলায় নেয়। তুমি ঠিক আছো সোনা? খুব কষ্ট হচ্ছে তোমার? কোথায় কোথায় ব্যথা পেয়েছো সোনা, বলো না। জুবের চোখ টকটকে লাল, উস্কো খুস্কো চুল, চোখের পানি নাকের পানি মিলে একাকার। সে একধারে কিরণকে ঝাঁকিয়ে যাচ্ছে। কিরণ ব্যথায় একটা কথাও বলতে পারছে না। ডান হাত দিয়ে জুবকে সরাতে চাইছে, পারছে না। জুব পাগলের প্রলাপ বকে যাচ্ছে। কিরণ খুব কষ্টে দাঁত খিচিয়ে বলল, বাম হাতে ব্যথা পাচ্ছি জুভ, ছাড়ো প্লিজ, বাম হাতে ব্যথা। বাম হাতে দেখি। জাভান আরো বেশি করে বাম হাত ছুঁয়ে দিল। বাম বাহু ধরে কিরণকে নিজের বুকে জড়িয়ে ধরে মাথা নাড়াতে নাড়াতে উৎকীর্ণ কণ্ঠে বলতে লাগলো, ব্যথা কমে যাবে জান, ব্যথা কমে যাবে, একটু ব্যথা লাগবে না লাভ, তুমি ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। জুব উন্মাদের মতন আচরণ করছিল। ব্যথায় কিরণের চোখ দিয়ে পানি এসে পড়েছে। এভাবে ব্যথার জায়গায় ব্যথা দিলে ব্যথা কমবে কিভাবে?
কিরণের মনে হচ্ছে যুব আসলেই তাকে মেরে ফেলতে চাইছে। সে তো কিরণের কষ্টই বোঝে না, এত করে বলছে ছাড়তে, সে না ছেড়ে উল্টে আরও চেপে ধরেছে। কিরণ নিজেকে ছাড়াতে পারছে না কিছুতেই, খুব জোরে চিৎকার করলো এবার। যদি কেউ শুনে তাকে বাঁচাতে আসে। জাভান কিরণের চিৎকার শুনে কিরণকে আরও জোরে বুকে চেপে ধরে। তার কিরণের অনেক ব্যথা করছে। উজান তখন ডক্টরের সাথে কথা বলছিল আর কেবিনের দিকে এগিয়ে আসছিল। দূর থেকে কিরণের চিৎকার শুনতে পায় সে। ডক্টর আর উজান দুজনেই দৌড়ে ছুটে আসে। উজান কেবিনে ঢুকতেই দেখে চুপ কিরণকে শক্ত করে চেপে ধরে আছে আর কিরণ দুর্বল হাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। উজান গিয়ে যুবের দুই বাহু শক্ত করে চেপে ধরে পিছনের দিকে টান দেয়, এমনভাবে টান দেয় যাতে কিরণ পড়ে না যায়। আচমকা টানে জাওয়ান পিছনের দিকে হেলে পড়ে। কিরণ কান্না করছে ব্যথায়, তার হাত ছিঁড়ে যাচ্ছে। ডক্টর দ্রুত গিয়ে কিরণকে ধরে। আরও কয়েকজন নার্স চিৎকার চেঁচামেচি শুনে ছুটতে আসে। জাওয়ান উজানের হাত থেকে নিজেকে ছাড়াতে চাইছে, পারছে না। সে চিৎকার করে বলে, ছাড় আমাকে উজান, আমার কিরণের কষ্ট হচ্ছে, আমাকে ওর কাছে যেতে দে। উজান আই সোয়ার, আমি তোকে মেরে ফেলবো। আমার কিরণের কিছু হলে আমি তোকে ছাড়বো না। উজান শক্ত করে চেপে ধরে তাকে বাইরে নিয়ে যায়। জাভান উজানের শক্ত বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট করছে। তাকে তার কিরণের কাছে যেতে হবে। উজান হসপিটালের করিডোরের কোণায় নিয়ে গেল। সে গতকালের ঘটনার পর যুভের সাথে একটা কথাও বলেনি, না ফোন কল আর না ফ্ল্যাটে গিয়েছিল। চুপ, শান্ত হ। যুব শান্ত হচ্ছিল না। উজান যুভের কাঁধ ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। যুব যখন বারবার ছোটার চেষ্টা করছিল, উজান তখন জাভান বলে খুব জোরে ধমক দিল। এত জোরে ধমক খেয়ে জাভান কিছুটা হকচকিয়ে যায়। তার ভাই উজান কোনোদিন তার উপর চেঁচিয়ে কথা বলেনি। উজান থেমে থেমে কঠিন গলায় বলল, কিরণ অ্যাক্সিডেন্ট করেছে, তোর কি উচিত ছিল না ওকে আগে ভালো মন্দ জিজ্ঞেস করা? তা না করে তুই ওকে আরো অসুস্থ করে তুলছিস। তুই জানিস তুই এতক্ষণ কি করছিলি? যাকে এত ভালোবাসি ভালোবাসি বলিস, তার কষ্টটা তোর চোখে পড়লো না? ওর হাতে ব্যথা তোর চোখে পড়লো না? যুবের গলা ধরে আসছিল। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমি তোকে কমফোর্ট ফিল করার জন্য। এটা তোর কমফোর্ট ফিল করানো? ক্ষত স্থানে আরো গভীর ক্ষত দিয়ে কমফোর্ট ফিল করাতে চাস তুই? আর একটু হলেই তো বেচারি মারা যেত। আমার কিরণ, ওর অনেক কষ্ট হয়েছে না? যুব দু হাতের মাথার চুল খামচে ধরে বসে পড়ল। বিড়বিড় করতে লাগলো। উজান ঢোক গিলল। জাভানকে কষ্টে দেখতে পারে না সে। জাভানের কথায় তার খারাপ লাগলেও সে তো আর ছোট ভাইকে ফেলে দিতে পারে না। তার এই দুনিয়াতে আপন বলতে জাভানই আছে। জাভানের অবস্থা দেখে উজানের দৃষ্টি কমল হয়ে আসলো। সে এক হাঁটু মুড়ে যুবের পাশে বসে যুবকে সান্ত্বনা দিতে লাগলো। কিরণ ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ চুপ। যুবের চোখ আচমকায় হিংস্র হয়ে উঠল। সে উঠে দাঁড়ালো। ছাড়বো না আমি। আমার কিরণের যে এই অবস্থা করেছে, তাকে আমি ছাড়বো না, মেরে ফেলবো তাকে। কি বলছিস তুই এসব? ইটস জাস্ট অ্যাক্সিডেন্ট। কোথায় অ্যাক্সিডেন্ট করেছো? জায়গাটা কোথায়? পাগলামি করিস না। উজান যুবের কাঁধে হাত রাখলো। যুব ঝটকা মেরে সরিয়ে দিল। সে রাগান্বিত কণ্ঠে বলল, তুই বলতে না চাইলে পড়িস না, আমি ঠিকই খুঁজে নেব। জাভান আগাছালা পায়ে চলে যায়। উজান ছোট্ট করে একটা শ্বাস ফেলে। জাভান এখন আবার কি কাণ্ড জানি ঘটায়। কিরণের কানে গেলে ও তো আরো ঘৃণা করবে যুবকে। এমনিতে তো দেখতে পারে না জাভানকে। উজান যত চাই কিরণ যুবকে ভালো চোখে দেখুক, ততবারই জাভান এমন কিছু কাজ করে বুঝিয়ে দেয় যে সে কিরণের যোগ্য না। উজান চলে যায় রেস্টুরেন্টে কিরণের জন্য খাবার কিনতে। কিরণকে রিলিজ দেওয়ার কথা আজ বিকেলে ছিল, কিন্তু এখন তা সম্ভব কিনা জানে না সে। আবার কিরণের হাতের ব্যথা বেড়েছে বোধহয়। জাভানকে আটকানোর মতন তার ইচ্ছা নেই। মূলত ইচ্ছাগুলো কেন যেন মন থেকে আসছে না। আর কত ত্যাগ করবে ভাইয়ের জন্য। জাভান গাড়ি চালিয়ে উত্তরা সেক্টর 7-এ গেল। গলির মোড়ে গাড়ি পার্ক করলো। টাইম দেখলো মোবাইলে। এখন সকাল 7:40 আর 20 মিনিট সে অপেক্ষা করলো। 20 মিনিট পর একটা কালো গাড়ি গলি থেকে বেরিয়ে চলে গেল। গাড়িতে ছিল একজোড়া মিডল এজের দম্পতি। যুব গাড়ি থেকে নেমে পা চালিয়ে ডানে বামে মোড় নিতে নিতে সে একটা খোলা জায়গায় এসে থামলো। সামনে ভুইয়া ভিলা, তার পাশে পার্কিং লটে সেই লাল গাড়িটি, যেটা সে একটু আগে চৌরাস্তার মোড়ে এক দোকানের সিসি ক্যামেরায় দেখেছিল, যেটা তার কিরণকে ধাক্কা মেরেছে। গাড়িটা দেখেই সে চিনে ফেলেছিল। বাসায় গিয়ে কয়েকবার নক করলো।
3বারের মাথায় নক করার পর দরজা খুলল। ইয়ানা জাওহানকে দেখে অবাক হলো। জাওহান তার বাড়িতে? জাওহান দেখলো কান্নারত ইয়ানা বারবার হাত দিয়ে চোখের পানি মুছছে। যুগকে দেখে ইয়ানা কান্না বন্ধ করে বিস্মিত চোখে চেয়ে আছে। তুই এখানে? ভেতরে আয়। জাওহান ভিতরে আসলে দরজা বন্ধ করে দেয় ইয়ানা। তুই এখানে হঠাৎ? কান্না করছিলে কেন? বাবা মায়ের সাথে ঝগড়া হয়েছে তাই? ইয়ানা রাগ নিয়ে বলে। জাওহান গিয়ে সোফায় বসে, তার চোখে হিংস্রতা। ইয়ানা জাওহানকে দেখে কিছুটা ভড়কালো। কি হয়েছে তোর? তুই আমাকে ভয় পাস না? জাওহানের গলা সমুদ্রের মতন শান্ত, যেন ঝড় আসার পূর্বাভাস। মানে কি? বিভ্রান্তি খেলে যায় ইয়ানার মুখে। জাওহান ঘাড় কাত করে ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, গতকালকে যে কাণ্ড ঘটালি তার জন্য আমি তোকে ছাড়বো না। সেটা ভেবে কি একবারও তোর ভয় লাগলো না? ইয়ানার মেরুদণ্ড বেশ শীতল স্রোত বয়ে গেল, হাত পা হিম হয়ে আসলো। বাবা মায়ের সাথে ঝগড়ার পর তার আর গতকালের ঘটনা মাথায় ছিল না। জাওহান কিভাবে জানলো? আমতা আমতা করে বলল, সুফ, আই ক্যান এক্সপ্লেন। ইয়ানা কথা শেষ হওয়ার আগেই জাওহান তেড়ে এসে ইয়ানার গলা জানলার পর্দার সাথে পেঁচিয়ে ধরল। ইয়ানা হাত দিয়ে যুবের হাতের থাপ্পড় দিয়ে ছাড়াতে চাইল, কিন্তু শক্তিতে কোলাতে পারল না। গতকাল ইয়ানা চৌরাস্তার মোড়ে কিরণকে দেখে। কিরণকে দেখলেই তার শরীরে আগুন জ্বলে ওঠে। এই একটা ছোট লোকের মেয়ে, অথচ তার কি তেজ! কতবার অপমান করলো কিরণ তাকে। কিরণকে অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতে দেখে তার মাথায় হঠাৎ কুবুদ্ধি ভর করলো। চেয়েছিল কিরণকে প্রাণে না মেরে হাত পা ভেঙে দিয়ে বসিয়ে দেবে। জাওহান তো আর পঙ্গু মেয়েকে বিয়ে করবে না। কিরণের পঙ্গুত্ব দেখলে তার ভালোবাসা নামক মোহ ঠিকই কেটে যাবে। কিরণের ওপর যখন গাড়ি চালিয়ে দিতে চাচ্ছিল, কিরণের ওই বজ্জাত ফ্রেন্ড কিরণকে বাঁচিয়ে দেয়। তখন সে দ্রুত গাড়ি নিয়ে সরে পড়ে। এই ঘটনাটা জাওহানের তো জানার কথা না। ইয়ানা শ্বাস নিতে পারছে না। জাওহান জানলার পর্দা আরো শক্ত করে চেপে ইয়ানার গলায়, দাঁতে দাঁত চেপে বলে, শুয়োরের বাচ্চা, তুই আমার জানকে মারতে চেয়েছিস। সেদিন নাটক করে আমাকে আমার কিরণ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলি, আর গতকাল তুই আমার জানকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে গিয়েছিলি। কুত্তার বাচ্চা, তোকে তো আজকে আমি বেরিয়ে ফেলবো। আমি আমার জানকে ফুলের টোকাও লাগতে দিই না, আর তুই জানোয়ার, আজকে তুই শেষ। ইয়ানার জিহ্বা বেরিয়ে গেল, চোখ উল্টে গেল, শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। হাত পা তরপাতে থাকলো, ছটপট করতে লাগলো ডাঙায় তোলা মাছের মতন। কিরণকে দুপুরে খাবার খাইয়ে দিচ্ছে জাওহান। উজান রিলিজের সব ফর্ম পূরণ করে কেবিনে আসলো। কিরণের অবস্থা যেহেতু গুরুতর না, তাই তাকে বিকেলেই রিলিজ দেওয়া হবে। কিরণকে নিয়ে যাওয়া হবে জাওহানের বাসায়। কিরণকে না চাইতেও জাওহানের বাসায় যেতে হবে। কোনো নার্স রাখবে না যুগ, সে নিজেই খেয়াল রাখবে কিরণের। তা শুনে কিরণের এই ভেবে কিছুটা ভয়ও লাগলো। অসৎ চরিত্রের জাওহান তার অসুস্থতার সুযোগ নিয়ে যদি উল্টোপাল্টা কিছু করে। যেহেতু কিরণকে যুবের ফ্ল্যাটেই রাখবে আর জাওহানও সেই একই ফ্ল্যাটে থাকবে, কিরণ ভাবলো কিভাবে এই পরিস্থিতি থেকে বাঁচা যায়। জামা কাপড় চেঞ্জ করা, গা গোসল ধুয়ে দেওয়া, এইসব সে যুবের হাতে করবে না। কিছুতেই না, কোনোভাবেই না। কিন্তু এছাড়া উপায় কি? তখন কিরণকে বাঁচিয়ে দিয়ে উজান বলল, কিরণ, তোমার মা আসছেন। উজান কিরণের অ্যাক্সিডেন্টের খবর জানিয়ে দিয়েছে মমতাজকে। তিনি মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলেন না। তিনি উজানকে বলেছেন তিনি আসবেন, কিয়াতকে নার্সরা দেখবে। এছাড়া কিয়াত যথেষ্ট বুদ্ধিমান, নিজের খেয়াল রাখতে পারবে। কিরণ চাইছিল না মাকে তার অ্যাক্সিডেন্টের খবরটা জানাতে, যেহেতু তিনি অনেক টেনশন করবেন। কিন্তু মমতাজ আসলেই যে জাওহানের কুরুচির হাত থেকে রেহাই পাওয়া যাবে, সেটা ভেবে খুব খুশি হলো সে। কিরণের মায়ের আসার কথা শুনে জাওহান অনেকটা বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, কিরণের মাকে আসতে হবে কেন? এখন এই গাইয়া বুড়িকে সাথে করে একপাশে থাকতে হবে। তার বিড়বিড় করা কথা উজান ও কিরণ শুনতে পেল। উজান কিছু বলার আগেই কিরণ জোরে ধমকায় যুবকে। জাওহান, ঠিক করে কথা বলো, উনি আমার মা হন। জাওহান নিজের মনের কথা আর আড়াল করলো না। ঈষৎ রেগে বলে, ঠিকই তো বলেছি, আমি চাইছি না তোমার আমার মাঝে কোনো পার্সন অ্যালাউ করতে। মুখ সামলে কথা বলো জুফ। আমার মাকে থার্ড পার্সন বলার তুমি কে? তোমার আবার বিয়ে হয়েছে যে তুমি আমার মাকে থার্ড পার্সন বলো? নিজের মুখ সামলাও, নয়তো জুতা খুলে মারবো। কিরণের রেগে যাওয়াতে জাওহান আরো বেশি রেগে যায়। সে হাতে থাকা ভাতের প্লেট উল্টে ফেলে কিরণের গায়ে। তরকারির ঝোল কিরণের জামা সহ বুক পেট ভিজে যায়।
ঘটনাটা এত দ্রুত ঘটে যে উজান কিরণকে বাঁচানোর সময় পায় না। সে হালকা ধমকে ওঠে জাওহানকে। জুভ, বিহেভ ইয়োরসেলফ। কিরণ হতভম্ব ও রাগান্বিত। কার রাগার কথা ছিল আর রাগছে কে? জাওহান উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে বলে, গরিব মেয়েদের সাথে প্রেম করার এই এক ঝামেলা। কথাটা শুনতে পেয়ে কিরণ পেছন থেকে চেঁচাই, প্রেম করতে বলেছে কে তোকে? গরিবের কাছে যেচে আসলি কেন? তোর থেকে ওই একবার টাকা ধার চেয়েছি বলেই গরিব হয়ে গিয়েছি, তাই না? আরে ফকির, তোর টাকা তো তোরে আমি ঠিকই ফিরিয়ে দিছি। তুই ছোট লোক, তোর মনটা ছোট। খালি টাকা থাকলেই বড় হওয়া যায় না, যাদব। কিরণ ক্রমশ উত্তেজিত হয়ে পড়েছে। সে বড় বড় শ্বাস ফেলছে রাগে। জুব চলে গেছে আরো আগেই। জাওহানকে কথা শোনানোর জন্য উজানের উচিত ছিল কিরণকে ধমকে থামিয়ে দেয়া, কিন্তু কেন যেন তার আজ জুবকে ডিফেন্স করতে মন চাইল না। আগে জাওহান অন্যায় করলে যদি কিরণ উচিত কথা বলতো, তাহলে সে জাওহানের অন্যায়কে হাইড করে উল্টে কিরণকে দোষ দিত। কিন্তু আজ জুবের অন্যায়ের জন্য কিরণকে মুখ খুলতে দিয়েছে সে। আর জুবের হয়ে কিছু করবে না সে। জুবের অন্যায়কেও সাপোর্ট করবে না। কিরণকে সে শান্ত হতে বলে। বিকেলের আগেই উজান কিরণকে নিয়ে চলে যায় তার বাংলোতে। জাওহানকে বলার প্রয়োজন বোধও করলো না সে। তারপর গিয়ে কিরণের মাকে রিসিভ করে বাংলাতে নিয়ে আসে। জাওহান বিকেলে হসপিটালে গিয়ে কিরণকে পায় না। রিসেপশনিস্ট বলে তাকে 1 ঘন্টা আগেই রিলিজ দেওয়া হয়েছে। তা শুনে জাওহানের মাথা গরম হয়ে যায়। সে ফ্ল্যাটে গিয়েছিল তখন। তার আর কিরণের জন্য তার ফ্ল্যাট ঠিক করেছে, আর কিরণের মায়ের জন্য উজানের ফ্ল্যাট গুছিয়ে এসেছিল এখান থেকে কিরণকে নিয়ে যাবে বলে। অথচ কিরণকে নিয়ে উজান চলে গেছে তাকে না বলেই। উজানের সাহস কি করে হয়? বড় ভাই হয়েছে দেখে কি মাথা কিনে খাবে? জাওহান তখন বাংলোতে যায়। আকাশের লালচে আভা তখন বিদায় নিয়ে সাঁঝকে আগমন জানায়। রাস্তার পাশে শুধু ঘন জঙ্গল ছাড়ার কিছুই নেই। তার মাঝে জাওহানের কালো মার্সিডিজ ফুল স্পিডে চলছে উজানের বাংলোর উদ্দেশ্যে। জাওহান উজানের বাড়িতে পৌঁছিয়ে জোরে জোরে কলিং বেল বাজাতে থাকে। উজান এসে দরজা খুলে। দরজা খোলা মাত্রই উজানকে দেখে হুট করে উজানের শার্টের কলার চেপে ধরে। কিরণকে নিয়ে আসার সাহস হয় কি করে তোর? কে তুই ওর? ওর জন্য এত দরদ কিসের? আমার আর আমার কিরণের লাইফে একদম ইন্টারফেয়ার করবি না। জাওহানের গলার স্বর উঁচু হয়। কিরণের মা ছিল রান্নাঘরে, মেয়ের জন্য গরম গরম চা বানাচ্ছিল। চেঁচামেচি শুনে তিনি দ্রুত আসেন। কিরণও ধীরে ধীরে হেঁটে চলে আসে। কিরণকে দেখে জাওহান উজানকে ছেড়ে দৌড়ে আসে। কিরণের হাত ধরার আগে উজান এসে জাওহানের হাত ধরে থামায়। জাওহান অগ্নি শর্মা চোখে তাকায় উজানের দিকে। হাত ছাড় উজি, কিরণকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। কিরণ এই মুহূর্তে কোথাও যাবে না। উজানের হিমশীতল কণ্ঠ। তুই বলার কে? তুই নিয়ে যাওয়ার কে? পাল্টা প্রশ্ন করে উজান। এ কোন উজানকে দেখছে সে? উজান কিনা তাকে আটকাচ্ছে। ক্রোধে ফেটে পড়ে জাওহান। উজানের হাত থেকে হাত ছাড়াতে নেয়। এত জোরে চেপে ধরেছে উজান যে জাওহানের শক্তির সাথে পারছে না। কিরণ আমার হবু স্ত্রী। দিশাহারা কণ্ঠ জুভের। হয়ে নিক, তারপর অধিকার খাটিয়ে নিয়ে যাস, কিন্তু আপাতত কিরণ এখানেই থাকবে। জাওহান গর্জে ওঠে। কেন? আমার সঙ্গে গেলে সমস্যা কি? ওই বউ কিরণের মাকেও সঙ্গে নেব আমি। তারা দুজনে আমার ফ্ল্যাটে থাকবে। উজান ভালো করে জানে কিরণ আর কিরণের মা জাওহানের সাথে থাকলে জুব সারা দিন অপমান করবে তাদের। সে চেনে জাওহানকে। কিরণের মাকে যথাযথ সম্মান দিবে না, আর কিরণকেও মানসিক চাপের মধ্যে রাখবে, আর কিরণের হাতের ব্যথার তোয়াক্কাও করবে না। তাই সে তাদের ভালোর জন্য এখানে নিয়ে এসেছে। উজান অনুভূতিহীন চোখে তাকায় জাওহানের দিকে। গুরুগম্ভীর কণ্ঠে বলে, কিরণ যাবে না মানে যাবে না, এই কথাটা যেন আর রিপিট করা না লাগে। উজানের কণ্ঠে কিছু একটা ছিল যার কারণে জাওহানের কণ্ঠস্বর থেমে গেল। তার অগ্নি দৃষ্টি পানির ছিটা পড়ে। তার নিজের ভাইয়ের চোখের দিকে চেয়ে থাকতে পারছে না সে। কথা আটকে গেল গলায়। সে চোখ ফিরিয়ে নেয়। কিরণের দিকে চেয়ে থ্রেড দেয় তাকে। আমি তোমাকে বন্দি করে নেব কিরণ, যত পারো উড়ে নাও। তারপর সে এখান থেকে প্রস্থান নেই। জাওহান গেলে মমতাজ কিরণকে জিজ্ঞাসা করে, এটা কে? উজানের ভাই। যার সাথে তোর বিয়ে হওয়ার কথা? নিস্তেজ কণ্ঠ কিরণের। মমতাজ কিরণকে রুমে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, এই ছেলে কিভাবে উজানের ভাই হয়? দুজন তো দেখি উত্তর দক্ষিণ। এই ছেলের ব্যবহার তো ভালো না।
বড় ভাইয়ের কলার ধরে বড়দের সম্মান করতে জানে না, আমাকে তো সালামটাও পর্যন্ত দিল না। তুই ওকে বিয়ে করবি কেন?